বৃদ্ধি করা হয়েছে, যা বর্তমান অর্থনৈতিক অবস্থায় যথেষ্ট চ্যালেঞ্জিং। বাজেট ঘাটতির পরিমাণ জিডিপির প্রায় 3.5% হলেও ঘাটতি বাজেট পূরণে পূর্বের ন্যায় ব্যাংকের উপরে যথেষ্ট নির্ভরতার ফলে ব্যাংক খাত ঘুরে দাঁড়ানো এবং বেসরকারি বিনিয়োগ ঋণের প্রবাহ বৃদ্ধির ইতিবাচক কোনো পথ নির্দেশনা করছে না। তবে সরকার পরিচালনা ব্যয় কমানোর যে লক্ষ্যমাত্রা নিয়েছে, আপাতত দৃষ্টিতে এটি ইতিবাচক বলে মনে হচ্ছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি ধরা হয়েছে 3 লক্ষ কোটি টাকা, যা গত অর্থ বছরের থেকে প্রায় 30% বেশি। সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হচ্ছে স্থানীয় সরকার বিভাগকে, কিন্তু চলতি বছরের এডিপি বাস্তবায়নের হার মাত্র 36%, যা সংশ্লিষ্ট সংস্থার দুর্বল বাস্তবায়নের সক্ষমতার প্রমাণ। শুধু বড় এডিপি দিলেই হবে না, সফল বাস্তবায়নের উপরে নজর জোরারোপ করার জন্য আমাদের দাবি থাকছে। কর ব্যবস্থা, উৎস করকে অগ্রিম কর হিসেবে গণ্য করার সিদ্ধান্ত ব্যবসায়ী মহলের দীর্ঘদিনের একটি দাবি পূরণ করেছে। শিল্পে কাঁচামালে উৎসে কর 1% কমিয়ে 4% করা হয়েছে এবং নিত্য প্রয়োজনীয় প্রায় 60টির মতো পণ্যে উৎসে কর মাত্র 0.5% নামানোর জন্য সাধারণ মানুষ ও উদ্যোক্তারা উভয় স্বস্তির মধ্যে থাকবে এবং আমরা বিশ্বাস করি এটি মূল্যস্ফীতি কমিয়ে নিয়ে আসার জন্য একটি বড় ভূমিকা পালন করবে। 5 বছরের কর কাঠামো আগাম ঘোষণা বিনিয়োগকারীদের পরিকল্পনায় সুবিধা দেবে। স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি ও ইলেকট্রিক যানবাহন খাতে কর ছাড় দিয়ে উৎপাদন ব্যয় ও মূল্যস্ফীতি কমানোর উদ্যোগ প্রশংসার দাবিদার। বাংলাদেশ একক ডিজিটাল প্ল্যাটফর্ম, 48 ঘন্টায় কোম্পানি নিবন্ধন, 7 দিনে লাইসেন্স প্রদানের প্রতিশ্রুতি, এগুলি সত্যিই অভূতপূর্ব। কিন্তু এগুলো সময় মতো যদি বাস্তবায়ন করা যায়, তাহলে আমরা সবসময় প্রাইভেট সেক্টর থেকে যে ইজ অফ ডুইং বিজনেসের কথা বলি, এটাকে বহুগুণে বা উল্লেখযোগ্যভাবে অগ্রগতি করতে সক্ষম করবে। এছাড়া প্রযুক্তি নির্ভর ব্যবসার আয়কর ছাড় সুবিধা, রিস্ক বেসড অডিট সিলেকশন পদ্ধতি, IBAS++ এর মাধ্যমে কর প্রদান, ই-রিটার্ন, ই-ভ্যাট এবং ERP সফটওয়্যার যদি সময়ের মতো কার্যকর হয়, তাহলে আমাদের কর পরিপালনের ব্যয় যথেষ্ট কমে যাবে। ব্যক্তি থেকে ব্যবসায়ী সকলের জন্য ব্যাংক হিসাব খোলার সময় TIN সনদ দাখিলের মাধ্যমে কর জালের আওতা নিয়ে আসবে, যা পদক্ষেপ আমরা সাধুবাদ জানাচ্ছি। তবে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকট সত্ত্বেও করমুক্ত আয়ের সীমা অপরিবর্তন না রেখে যৌক্তিক হারে বাড়ানোর প্রয়োজন ছিল। এছাড়া টার্নওভার কর 0.6 থেকে আবার 1% করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাচ্ছে। কারণ বিগত 3-4 বছরে আপনারাই জানেন যে ইন্টারনাল আর এক্সটার্নাল অনেক চ্যালেঞ্জের কারণে আমাদের প্রত্যেকটা ব্যবসায়িক মহল এবং অর্থনীতি কিন্তু এখন একটা চাপের মুখে রয়েছে। সো এই ডিসিশনটা থেকে সরকার যদি পুনর্বিবেচনা করে অ্যাটলিস্ট আরো 2 বছরের জন্য 0.0 প্রিভেলিং রেটেই রাখে, সেটা ব্যবসার জন্য সুবিধা বয়ে নিয়ে আসবে। ভ্যাটের হার না বাড়িয়ে করের পরিধি সম্প্রসারণ, দেশীয় শিল্পের জন্য বিভিন্ন খাতে দীর্ঘমেয়াদী ভ্যাট ও আগাম কর অব্যাহতি এবং মাসিকের পরিবর্তে ত্রৈমাসিক অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এখানে বলা বাহুল্য, এই বাজেটটা আমাদের কাছে কিন্তু মনে হয়েছে একটা নবনির্বাচিত বিএনপি সরকারের একটি প্রতিশ্রুতিমূলক বাজেট। ওনারা কিন্তু ক্ষমতায় আসার আগ থেকেও কিন্তু বলে এসছেন যে তারা একটা $1 ট্রিলিয়ন ইকোনমি 2034 সালের মধ্যে এবং আগামী 5 বছরের মধ্যে 1 কোটি কর্মসংস্থানের জন্য এবং ইজ অফ ডুইং বিজনেসের জন্য ওনারা ক্লিয়ারলি ম্যানিফেস্টোতেও মেনশন করেছেন এবং তারই একটা সুদর্শন প্রতিফলন কিন্তু আমরা এই বাজেটের মধ্যে দেখতে পাচ্ছি। CSME উন্নয়নে গৃহীত উদ্যোগ, বেসরকারি খাতে ঋণ প্রবাহ সহজীকরণের জন্য বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে 60,000 কোটি টাকার স্টিমুলাস প্যাকেজের আওতায় CMSEদের খাতে 5,000 কোটি টাকার বরাদ্দ প্রদানকে সাধুবাদ জানাচ্ছি। ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীদের জন্য ফ্ল্যাট রেটে টার্নওভার কর প্রদান ও ক্ষুদ্র ভ্যাট দাতাদের জন্য আলাদা ভ্যাটের রিটার্ন ফর্ম চালু একটি ভালো উদ্যোগ, যা বহুদিন ধরে ঢাকা চেম্বারের প্রত্যাশা করে আসছে। SME উদ্যোক্তাদের জন্য 50 লাখ টাকা পর্যন্ত টার্নওভার ও নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের জন্য 70 লাখ টাকা পর্যন্ত টার্নওভার হতে অর্জিত আয়
করমুক্ত করা এবং সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত ই-লোন চালু প্রশংসনীয় উদ্যোগ। স্থানীয় আমদানি ও রপ্তানি মুখী শিল্প, বৈদ্যুতিক গাড়ি, মোবাইল ফোন, ফ্রিজ, এসি ও প্রযুক্তি পণ্যের উৎপাদন ও আমদানিতে কর কমা, এসব পণ্যের দাম হ্রাস এবং দেশীয় শিল্প বিনিয়োগের বৃদ্ধির জন্য ইতিবাচক পথ তৈরি করবে। বাণিজ্য ও বিনিয়োগের প্রসারে মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। একই সঙ্গে স্থানীয় ইলেকট্রিক বাস ও ট্রাক উৎপাদনকারী শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে 5% অতিরিক্ত ভ্যাট ও সম্পূর্ণ শুল্ক অব্যাহতি এবং দেশীয় ই-বাইক উৎপাদনকারী ও সংযোজনকারী প্রতিষ্ঠানের উপর উপকরণ আমদানিতে সকল রেয়াতি সুবিধা প্রদান সাধুবাদ জানাচ্ছি। বিদ্যুৎ ও জ্বালানি খাত, ইলেকট্রিক ভেহিকল মোটরযান নিবন্ধন ও নবায়নের ক্ষেত্রে অগ্রিম আয়কর কমানো, স্থানীয়ভাবে ইলেকট্রিক গাড়ি, বাস, ট্রাক উৎপাদনে 2030 সাল পর্যন্ত ভ্যাট অব্যাহতি ও দেশব্যাপী ইলেকট্রিক গাড়ির চার্জিং নেটওয়ার্ক স্থাপন করতে আমদানি পর্যায়ে কর ছাড়ের পদক্ষেপ যুগান্তকারী একটি সিদ্ধান্ত বলে আমরা মনে করি। কিন্তু বিদ্যমান জ্বালানির চাহিদার বিপরীতে কূপ খননে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা জ্বালানি সংকটের তুলনায় অনেকটা অপ্রতুল। আমদানি নির্ভর জ্বালানি ও প্রেডিক্টেবল মূল্য পরিকল্পনা না থাকলে স্বল্পমেয়াদী ভর্তুকি শুধু অপচয় বাড়াবে, ইনভেস্টমেন্ট বাড়াবে না। তাই নীতি নির্ধারণে অবশ্যই স্টেক হোল্ডারদের মতামতের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট মূল্য কাঠামো তৈরির আহ্বান জানাচ্ছে। বিনিয়োগ ও ব্যবসা সহজীকরণ, 2026-27 বাজেটে সিঙ্গেল উইন্ডো বাধ্যতামূলক, 7 দিনের মধ্যে লাইসেন্স অনুমোদন, কোম্পানি নিবন্ধন 48 ঘন্টায়, প্লাগ এন্ড প্লে শিল্প সুবিধা, কোম্পানি রিটার্ন অনলাইন দাখিল, এনএসডব্লিউ অ্যাসিকিউডা ওয়ার্ল্ড ই রিটার্ন ইন্টিগ্রেশন ও করদাতাদের কর দায়ের হ্রাসের মতো পদক্ষেপের মাধ্যমে রেগুলেশন সরলীকরণের প্রস্তাব ডুইং বিজনেসের পরিবেশকে উন্নত করে বিশেষভাবে স্থানীয় ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে সহায়ক হবে। একই সঙ্গে 100 কোটি টাকা পর্যন্ত ডিল ভ্যালু বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই রিপ্যাট্রিয়েশন করার উদ্যোগকেও আমরা সাধুবাদ জানাচ্ছি। এছাড়া শিল্প স্থাপনে বিনিয়োগ ব্যয় কমাতে বিদেশি ঋণের সুদের হার এর উপর উৎসে কর 20% থেকে কমিয়ে 10% করা একটি সময় উপযোগী সিদ্ধান্ত। এটা বিনিয়োগের ইতিবাচক ধারা ফিরিয়ে আনবে। তবে ডিরেগুলেশনের প্রতিশ্রুতির পূর্ণ বাস্তবায়নই এখন মূল লক্ষ্য হওয়া উচিত। সামগ্রিকভাবে 2026-27 বাজেটকে ব্যবসা ও বিনিয়োগ সহায়ক বাজেট হিসেবে বিবেচনা করতে হবে। তবে ব্যয় বাজেট বৃদ্ধির কারণে বেসরকারি খাতের ঋণ প্রবাহ অনেকটা প্রভাবিত হতে পারে। তাই বাস্তবায়ন সক্ষমতার উপর নির্ভর করবে আসল সফলতা। উপরন্তু রাজস্ব আদায়ের আকাশচুম্বী টার্গেট দেওয়া হলেও বর্তমানে আমাদের অর্জিত রাজস্ব থেকে তার অনেকাংশে কম। সে কারণে এত পরিমাণ রাজস্ব সংগ্রহ করার মাধ্যমে এই বাজেট ব্যয় মেটানো খুবই চ্যালেঞ্জিং হবে। প্রত্যেক বছর ঢাকা চেম্বার বাজেটের অন্তর্ভুক্তির জন্য বিভিন্ন প্রস্তাবনা দিয়ে থাকে, কিন্তু এই বছরের নতুন সরকার মানে প্রায় 50% উপরে ঢাকা চেম্বারের প্রদত্ত ইজ অফ ডুইং বিজনেস, ডিরেগুলেশনের সবকিছু আমলে নেওয়াতে আমরা ভীষণভাবে এই সরকারকে এবং মাননীয় অর্থ মন্ত্রণালয়, অর্থমন্ত্রী এবং আমাদের ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এবং ওনার চেয়ারম্যান মহোদয়কেও ধন্যবাদ জানাচ্ছি। দেশের অর্থনীতি সামনের দিনগুলোতে ইতিবাচক হোক।